আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো দরকার হলে আমাকে মেসেজ দিয়ে জানতে পারেন। আচ্ছা, আজকে হচ্ছে 15 মার্চ। এখন সরি 15 মার্চ না, এটা আমি 14 মার্চ শনিবার রাতে ভিডিও বানাচ্ছি। অলরেডি বানাতে বানাতে রাত 12টা ক্রস হয়ে গেছে, তো 15 মার্চ হয়ে গেছে। যে একটু ব্যস্ততার কারণে, যেহেতু ঈদ রমজান মাসও এবং রমজানের লাস্টের দিকে আপনারা বুঝতেছেনই, বিভিন্ন কি বলবো কাজ কাম নিয়ে ব্যস্ত থাকায় আসলে ভিডিওটা নিয়মিত বানানো সম্ভব হচ্ছে না। তবুও একটু আপনাদেরকে, যেহেতু আগামী সপ্তাহ জাস্ট 2 দিনই আছে, এবং তবুও একটু আইডিয়া এবং বর্তমানে কি ঘটলো সেগুলো একটা আলোচনা করি। তো প্রথমেই আমরা মার্কেটের নিউজ কি সেগুলো একটু শেয়ার করি। যে দেখেন, যুদ্ধের কারণে অনেক জিনিসই আসলে প্রেডিক্ট করা একটু কঠিন, কারণ এই যুদ্ধের কারণে অনেক জিনিসই মার্কেটে মানে আনপ্রেডিক্টেবল যারে বলে। আপনারা তো নিজেরাই হয়তো নিউজগুলো দেখে থাকেন, তবুও দেখেন এখানে যেমন মনে করেন হরমুজ প্রণালী খুলে রাখতে অনেকগুলো দেশ যুদ্ধ জাহাজ পাঠাবে, এটা শুনে মনে হচ্ছে হয়তো যুদ্ধ আরো বাড়বে। বা আপনার এখানে অনেক নিউজ আছে, এখানে দেখেন অবিলম্বে আবুধাবি দুবাইয়ের বন্দর এলাকা খালি করার আহ্বান ইরানের, মানে মনে হচ্ছে এখানে হয়তো কিছুটা ওরা অ্যাটাক করতে পারে। সো মানে আরো নিউজ আপনি জান তাহলে এখানে এটা হচ্ছে এই যে আরেকটা নিউজ, এটা হচ্ছে কিছুটা পজিটিভ নিউজ, যে ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহ সময় দিয়েছে ওয়াশিংটন। মানে মনে হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যেই শেষ হবে। কিন্তু এখানে এই জিনিসগুলো মানে দুই পক্ষে, কোনো জিনিসই আপনি ওয়ান সাইডেড না, যে এটা নিশ্চিত যুদ্ধ শেষ হবে এটাও আপনি শিওর না, আবার বাড়বে এটাও শিওর না। আবার এখানে দেখেন ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে 2,500 মার্কিন স্থলসেনার সঙ্গে রয়েছে উভচর যুদ্ধ জাহাজ। এইটা শুনে মনে হচ্ছে যুদ্ধ আরো বড় হবে। তো এরকম পরিস্থিতিতে আসলে এই মার্কেটে আপনি মানে যুদ্ধর এই প্যানিকটা থাকবেই। তো এই প্যানিক থাকা অবস্থায় তাহলে কি করা যায়, এরকম জায়গায় অ্যানালাইসিস যেটা বলবে সেটা হবে, কিন্তু ওই যে প্লাস মাইনাস কিছু জিনিস হবে, সেটা আমি আপনাদের প্রমাণ দেখাই। এইখানে জিনিসটা হয় কি দেখেন, মনে করেন আমরা কিন্তু এই জায়গায় সেল সিগন্যাল প্রথমে ধরতে পারি। তো এখানে ধরার পর মার্কেট তো টানা নামে না, কিছু নেবে আবার উঠে। এবং আপনারা জানেন এটা কিন্তু বারবার আমি বলেও গেছি, যেমন এই যে 16 ফেব্রুয়ারি মেসেজ আমি বললাম মার্কেট 5,400 পর্যন্ত আসতে পারে। এরপর আর কয়েকদিন পর 24 ফেব্রুয়ারি আরেকটু মার্কেট দেখার পর বললাম যে 5,300 পর্যন্ত আসতে পারে। এবং এইটা হচ্ছে মার্কেটের আমাদের কি বলবো টেকনিক্যালি মার্কেট 5,300 পর্যন্ত নামা উচিত, এটা তখন আমরা বুঝতে পারছি। তো এইখানে আসার পর এটা হচ্ছে মার্কেটের পারফেক্ট পজিশন, এর নিচে মার্কেট যাওয়া উচিত ছিল না। কিন্তু যেহেতু অলরেডি মার্কেট নামতেছে, এমন সময় যুদ্ধের নিউজ আসছে এই জায়গায়, এরপর দেখেন মার্কেট নামতো কিন্তু আস্তে আস্তে এইভাবে, কিন্তু যুদ্ধের কারণে প্যানিকে দ্রুত নামছে এবং দরকারের চেয়ে বেশি নেমে গেছে। এবং বেশি নামার পর, যেটা আমি সবসময় গত ভিডিওতে বলছি, যে যখন বেশি নামে উঠেও বেশি, বা বেশি উঠলে সেটা নেমেও যায়, টিকে থাকতে পারে না। কোনো কিছু অতিরিক্ত মার্কেটের জন্য ঠিক না। রিয়েল লাইফে যেটা মার্কেটের জন্য সেম। আপনি দেখেন এখানে বড় বড় পতন, আবার বড় বড় উঠে 5,300 পর্যন্ত চলে আসে। হয়তো আরো 100 বাড়তে পারে, 5,400 দিকে যাবে আমার যা মনে হয়। আগামী 2 দিন আসলে মার্কেটে এমন কিচ্ছুই হবে না, একটু সাইডওয়েজ মার্কেট হবে। অর্থাৎ কিছু পজিটিভ হইতে পারে, কিছু নেগেটিভ হইতে পারে, ভলিউম কম দেখবেন, একটা স্টক বাড়বে একটা কমবে, মানে উল্টাপাল্টা হবে। যেহেতু এখন ঈদের আমেজ, মানুষ কেউই নতুন ইনভেস্টও করবে না, যা টাকা বের করার তারা বের করেও বলছে। তো আলটিমেটলি কেউই নতুন টাকাও ঢুকবে না মার্কেটে, তেমন কিছুই হবে না। সেই হিসেবে বরং আমি মনে করি ঈদের পর হয়তো মার্কেট কিছুটা নামা উচিত, আবার আবার মার্কেট এখান থেকে টানা উঠবে বলে আমি মনে করি না। আমার মনে হয় যদি যুদ্ধ পরিস্থিতি খুব বেশি এখানে শেষ হয়ে মার্কেট খুব ভালো না হয়ে যায়, তাইলে মার্কেট এইখানেই একটু ঘোরাফেরা করে হয়তো আবার একটু নিচে নামবে। এবং একটু নিচে বলতে আবার 5,000 নিচে যাবে এটা আমি বলতেছি না, একটু নিচে হয়তো 5,100-200 এই রেঞ্জ থেকে আবার উঠবে, উঠে তখন দেখা যাবে এটাকে ক্রস করতে পারে কিনা। তো এগুলো বেসিক জিনিস, এটা নিয়ে আসলে বেশি আলোচনার কিছু নেই, এটা সময় সময় এমনি আপনারাও বুঝবেন আমিও বুঝবো। বাট আমি আপনাকে যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে, দেখেন এখানে শিখার জিনিস কি। মনে করেন এই যে এক ভাই কমেন্ট করলেন, ওনার কমেন্টের উত্তরটা আমি খুব সুন্দর করে দিই। দেখেন উনি বলছেন যে আপনারা হচ্ছেন আবহাওয়ার খবর পড়ার মতো, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। বৃষ্টি হলে বলবেন আমি আগেই বলেছিলাম বৃষ্টি হবে, আর না হলে বলবেন আমি তো বলেছিলাম বৃষ্টি হবে না। আসলে কথাটা ভাই দেখেন, কথাটা আপনার কিছুটা রাইট কিছুটা রং। এর একটা উত্তর আমি গত ভিডিওতে দিছি। আবার আপনারা যেটা বলি, ধরেন এই যে এই জিনিসটা কিন্তু আমি কিন্তু এখানে প্রেডিক্ট করে রাখছি যে মার্কেট নামার সময় 5,400। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে ভাই আপনি তো নামার সময় আপনি বললেন, কিন্তু যদি না নামতো এরকম জায়গায় আসলে কি করেন? দেখেন টেকনিক্যাল অ্যানালিসিস একটা জিনিস, এর সাথে আমরা আরো কিছু জিনিস অ্যাপ্লাই করি। টেকনিক্যাল অ্যানালিসিস আমাকে বলবে মার্কেট উঠবে না নামবে, স্টক উঠবে না নামবে, এটা সম্পর্কে একটা আইডিয়া দিবে, ঠিক না? ওই মার্কেট আবহাওয়ার মতোই, আবহাওয়া অধিদপ্তর যেরকম বলবে যে মার্কেট আপনার কি বলে সরি বৃষ্টি হতে পারে। এখন বৃষ্টি হতে পারে এটা শোনার পর আপনি তো নিশ্চিত না বৃষ্টি হতে পারে। তো এখন আপনার বৃষ্টি হতে পারে এটা শোনার পর, যদি আবহাওয়া অফিস বলে আজকে কোনো বৃষ্টি হবে না, আজকে বেশি রোদ উঠবে নিশ্চিত, তাইলে তো আপনার কোনো সমস্যা নেই, আপনি আরামসে ফুরফুরা মেজাজে বাইরে গেলেন। কিন্তু যখনই বলবে বৃষ্টি হতে পারে, তখন আপনার এখানে রিস্ক ম্যানেজমেন্টটা কি? আপনার রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমি ছাতা নিয়ে বের হবো, যদি বৃষ্টি হয় আমি ছাতা ইউজ করবো, আর না হলে আমি ছাতা নিয়ে ফিরত চলে আসবো।
এখানে জিনিসটা দিলে কি চিন্তা করলেন যে আমার যাতে লস না হয়, যদি বৃষ্টি হতে পারে বললো আবহাওয়া অফিস, আমি বের হইলাম, বৃষ্টি হইলে আমার ছাতা না থাকলে আমি তো ভিজে গেলাম, আমার হাতে ছাতা থাকলে আমি ভিজলাম না, আবার ঠিকঠাক ফেরত আসলাম, আর ছাতা না, বৃষ্টি না হলে আমি ছাতা নিয়ে আসবো, আমার তো এখানে কষ্টের কিছু, লসের কিছু না। এই যে মেন্টালিটি, এইটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলো স্টক মার্কেট মানি ম্যানেজমেন্ট, এই হিসেবে আপনার চলতে হবে। তো আমি এখানে রিস্ক ম্যানেজমেন্ট স্টকের ক্ষেত্রে কি করলাম দেখেন, এখানে যখনই আমি ফার্স্ট 16 ফেব্রুয়ারি সেল সিগন্যাল পাইলাম, আমি কিন্তু এইখানে এই 2-3 দিনে আমার পোর্টফোলিওর 50% সেল দিয়ে দিছি। সেল দেওয়ার পর মার্কেট যখন আবার নিচে নামলো, আমি কিচ্ছু কিনি নাই। রিস্ক ম্যানেজমেন্টটা চিন্তা করেন, আমি কিচ্ছু কিনি নাই, উল্টা সেল দিয়ে 50% খালি। 50% পোর্টফোলিও খালি করার লাভ হলো কি, যদি মার্কেট নেমে যায় তাহলে আমি ওই 50% দিয়ে আবার কিনতে পারবো। আর যদি মার্কেট এখান থেকে উঠে যায়, হইতে পারে, হ্যাঁ আপনি বলেন ভাই আপনি তো মার্কেট জানেন, শিওর তো না, আপনি তো আর জ্যোতিষী না, উঠতে পারে, হ্যাঁ অফকোর্স উঠতে পারে। উঠলে আমার নেক্সট টার্গেট, উঠলে আমার মার্কেটের নেক্সট টার্গেটটা কতটুকু এটা আপনি কি জানেন? নেক্সট টার্গেট হচ্ছে আমার 6000 থেকে 6200, মানে এখান থেকে মার্কেট এই জায়গা পর্যন্ত যাবে। তো এই জায়গায় তো আমি আবার অনেক স্টক কিনতে পারবো, যেটা সেল দিচ্ছি ওইটাও কেনার সুযোগ পাবো। মার্কেট তো আর উড়ে চলে যায় না। আপনাদের মেইন সমস্যা হচ্ছে মার্কেট ভাই উড়ে মনে হয় চলে যাবে, হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে 10,000 হয়ে গেছে, আমি তো আর কিছু কিনতে পারবো না। এই ভয়, এই যে একটা বৃত্তর মধ্যে ঘুরতে ঘুরতে মানে লস করতে থাকেন, যে মনে হয় মার্কেট 10,000 চলে যাবে, মনে হয় 8,000 চলে যাবে, আমি তো আর কিনতে পারবো না, স্টক মনে হয় মার্কেটে থাকবে না, আমি একটা স্টকই জানি ওইটাই আমার কিনতে হবে। অথচ আমরা আপনারে 100টা স্টক দিতে পারবো, 100টা দিতে পারবো, আপনার চিন্তার কিচ্ছু নেই। মার্কেট আপ ট্রেন্ডে থাকলে মিনিমাম 100টা আপনি পাবেন ইজিলি। আমাদের টার্গেট থাকে ওই 100টার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট ওইটা কিনা। তো আমার জানা আছে যদি এখান থেকে মার্কেট পজিটিভ সিগন্যাল দেয়, মার্কেট উঠে, তো আমি তো এইখানে পর্যন্ত একটা জোন পাবো, এই জোনের মধ্যে অনেক কিছু কিনতে পারবো। এবং মার্কেট যখন উঠেও তো দেখেন টানা কি উঠে, এই যে উঠলো, নামলো, উঠে, নেমে আবার উঠছে, এই জায়গাগুলো তো আপনি পাবেন। বা এখানেও দেখেন উঠার সময় কিন্তু ছোট ছোট স্টপেজ আছে, একটু স্টপ নেয়, একটু স্লো, দুই একটা সবুজ হালকা কিন্তু লাল হালকা থাকে। তো আমার জানা জিনিস আমি তো পাবো, এই জায়গায় আমি রিস্ক ম্যানেজমেন্ট করে চলছি, এটা হচ্ছে মেন জিনিস। এখন তাইলে এরপরে কি, এরপরে দেখেন আবার যখন এখানে 2 দিন সেল দেওয়ার পর 2 দিন নামলো, আমি আর নেমে গেছে, ওই দিন আর সেল দিই নেই, নতুন কিছু কিনেও নেই, আমার হাতে 50% পোর্টফোলিও আছে। আবার যখন উঠার পর এখানে মার্কেট রিজেক্ট খাইলো, এবং নিশ্চিত আমি বুঝে গেলাম যে সামনে যুদ্ধ হয়ে গেছে, এখানে নিশ্চিত যুদ্ধ লেগে গেছে, সেকেন্ড টাইম রিজেক্ট, এখন তো নামবেই, আমি এই দিন আমার 90% খালি করে ফেলছি। আবার 90% খালি করার পর দেখা গেছে অনেক বেশি দাম নেমে গেছে, আমি বাইকুলার সেল দিয়ে বসে আছি। পরের দিন পুল ব্যাকে, আমি জানি পুল ব্যাক আবার দিবে, বাকি 10% খালি করে পুরো জিরো করে গেছি। এবং এরপর এন্ট্রি নিতে হইলে আমি কি করছি, এন্ট্রি নেওয়ার পর যেহেতু আমার 100% খালি, ভালো করে বুঝেন, আমার পোর্টফোলিও যখন 100% খালি, আমি কিন্তু চাইলে এইগুলো জায়গায় এসে হালকা হালকা এন্ট্রি নিতে পারি। এই যে পজিটিভ দিন হালকা এন্ট্রিতে আমার সমস্যা নেই, আমি 10% 20% এন্ট্রি নিতেই পারি, কারণ আমার তো 100% টাকা আছে। আবার আপনার হাতে যদি দেখা যায় ভাই আমার পোর্টফোলিও খালি নাই, আমি সেল কিছু দিতেই পারি নাই, আমার 90% পোর্টফোলিও হাতে, মাত্র 10% খালি করছি, তাইলে আপনার এগুলো জায়গায় রিস্ক নিয়ে এন্ট্রি নেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে রিস্ক নিচ্ছেন, যদি এরপর নেমে যায় আপনার ধরা। এই যে রিস্ক ম্যানেজমেন্টটা খুব জরুরি। বেশিরভাগ মার্কেট আমরা তো জ্যোতিষী না, আমি কখনো বলিও না যে আমার অ্যানালিসিস 100% লাগবে, এবং এর কোনো দুনিয়ার কোনো অ্যানালিস্ট বলতে পারবে না তার অ্যানালিসিস 100% লাগবে। এটা যে বলবে সেই বাটপার, তারে আপনি ট্র্যাক করেন, তারে আপনি খেয়ালে রাখেন, তার দরকার গ্রুপে যান, দেখেন তার অ্যানালিসিস কি 100% লাগে নাকি, তাহলে তো আপনি বুঝতে যাবেন সে সত্যি না মিথ্যা বলতেছি। তো এই মার্কেটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বেশিরভাগ মানুষই টেকনিক্যাল অ্যানালিসিসকে দুইভাবে দেখে। একটা হচ্ছে ভাই এটা বিশ্বাসই করি না, সব মিথ্যা, মানি না, মানবো না, এই তাহলে তো কিছু করার নেই। আর আরেকটা হচ্ছে আমি বিশ্বাস করি কিন্তু 100% লাগতে হবে, 100% না লাগলে ভাই তোমাকে মানবো না। তুমি আমাকে বলো এখান থেকে মার্কেট কই নামবে, এটা কি 5,000, এই যে কত লাস্টে আসলে 5,003, 5,003 আসবে না, এটা বলে দাও, 5,004ও হয় তাহলে তোমরা বিশ্বাস করবো না। কিন্তু আসলে বাস্তবতা এরকম না। বাস্তবতা যদি আবহাওয়া অফিসের এই ভাই যে উদাহরণটা দিচ্ছেন, এটা আমি বলছি, উনি উড়াই এটাই আবার সেম বলছেন, যে আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা রাস্তা দেখাই দিব, ওই রাস্তা দিয়ে হাঁটতে হবে আপনাকে, চলতে হবে আপনাকে। রাস্তায় হাঁটার সময় আপনি গর্ত আছে ওইটা আপনার নিজের চোখে দেখতে হবে, আপনারা দূর থেকে বলে দিব যে ভাই এই রাস্তায় যান, এখানে কিছু কাটা আছে, কোনো জায়গায় কাদা আছে, যেখানে আপনি কাদায় পিছলে লাগায় পড়তে পারেন, কোনো জায়গায় গর্ত আছে ওটা দেখে হাঁটবেন, কিন্তু এই রাস্তাটা আপনার সঠিক রাস্তা, এটা আপনারা বলে দিব। এখন হাঁটার সময় আপনি অন্ধ হয়ে হাঁটলে তো হবে না, চোখ বন্ধ করে হাঁটলে হবে না। আর একটা বাস্তব উদাহরণ দিই, প্রেডিকশনটা কিরকম দেখেন। কয়েক বছর আগে এরকম বন্যা হয়েছিল, তখন আমার এক জুনিয়র ছোট ভাই সে বন্যায় রিলিফ দিতে গেছে, ত্রাণ দিতে গেছে। তো দেখেন বন্যায় যাবেন আপনি, আপনার মেন্টালিটি কি, এখানে পানি থাকবে, কাদা থাকবে, আপনি নর্মাল একেবারে নর্মাল কাপড় চোপড় পরবেন, আবার পায়ে স্যান্ডেল লাগাই যাবেন যাতে পানিতে ভিজলে সমস্যা নয়। ও করছে কি, ও গেছে দামি শার্ট প্যান্ট পরে, সুন্দর শু লাগিয়ে গেছে, মানে এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছি। তখন এটা কি, তুমি তো জানো এখানে বন্যা হয়েছে, এখানে কাদা আছে, পানি আছে, তো তোমার এই রিস্ক ম্যানেজমেন্টটা কি, যে আমি এমন কাপড় পরি যেতে নষ্ট হইলে সমস্যা নয়। কিন্তু তুমি ভাবলা কি না, মনে হয় ভালো হইতে পারে, আমি সুন্দর কাপড় পরে যাই, গিয়ে দেখলে এখন কাদার মাঝে দাঁড়ায় আসো, তো তুমি যাবা কিভাবে? সেম জিনিস মনে করেন আপনি বৃষ্টি হবে, আপনি ছাতা নিয়ে বের হবেন, আপনার তো লস নয়, ছাতা নিয়ে বের হইতে লস নাই, ওই একইভাবে আপনার এখানে যে লাভ, এই লাভটা তুলে হাতে টাকাটা রাখতে তো লস নাই। এই মার্কেটের সমস্যাটা কি হয় যে আমরা মনে হয় লাভ করার চান্স মিস করে ফেলবো, লাভ আর করার চান্স পাবো না। এই মানে এই যে ভয়, এই চিন্তা, এটাই আলটিমেটলি আমাদেরকে লসের বৃত্ত থেকে বের হতে দেয় না।
কন্টিনিউয়াসলি লসে থাকি। তো এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করবেন। এখানে আসলে নিজেকে বড় করার কিছু নাই। এই ভাই যেটা বললেন যে উনি যতই আপনি মানে অবিশ্বাস করেন আসলে কিছু করেন নাই, এতদিন থেকে চ্যানেল চালাইতেছি, চ্যানেলটা দেখতেছো, আপনি নিজের লাভের আশায় এখানে আসবেন। আপনারা কেউ জোর করে আনতে পারবে না, জোর করে আনা সম্ভব না। ভিডিও তো আমি এমন না যে আপনার বাসায় গিয়ে চিঠি দিয়ে ভিডিও দেখাইতেছি, আপনি নিজের ইচ্ছে দেখতেছেন। তো নিজের বিশ্বাস নিজে করবেন, আপনার চ্যানেল হিসাব করে দেখেন, ভিডিওগুলো দেখেন, আমার কথাবার্তা দেখেন। আপনার কাছে মিথ্যা লাগলে সমস্যার কিছু নেই, অ্যাভয়েড করবেন। কিন্তু সত্য লাগলে, বাস্তবতা লাগলে, আপনার কাছে উপকার হইলে অফকোর্স আপনি আসেন, দেখেন, কিছু জানার চেষ্টা করেন, সমস্যা কি? এখন দেখেন ভিডিওর টাইটেলে যে জিনিসটা নিয়ে শেয়ার নিয়ে আলোচনা করতে চাইছি ওইটা একটু শর্টকাটে আপনাদেরকে বলি। আপনাদের ফেভারিট স্টক ব্যাট বেশি ফান্ডামেন্টালি এইটা স্টক মানে ফান্ডামেন্টাল ভালো স্টক আপনারা সবাই পাগল কেনার জন্য, এবং অনেকেই আমাকে নিয়মিত জিজ্ঞেস করে যান যে ফান্ডামেন্টাল স্টকগুলো কি ভাই কেনা যায় না। এখন দেখেন কেন আমি এই টাইপের স্টক অ্যাভয়েড করি। ফার্স্ট অফ অল বাড়লে এগুলো বড় ফান্ডামেন্টাল স্টকগুলো বাড়ে কম। তার মাঝে আমার সবসময় ফার্স্ট যে জিনিসটা আমি চোখে রাখি সেটা হচ্ছে একটা স্টক কি আপ ট্রেন্ডের স্টক নাকি ডাউন ট্রেন্ডের স্টক। যদি ডাউন ট্রেন্ডের স্টক হয় তাহলে আমি স্রোতের বিপরীতে সাঁতার কাটতেছি। ডাউন ট্রেন্ডের স্টকে ঢুকা মানে হচ্ছে এখানে বাড়লে হালকা বাড়বে, এরপর নামলে বেশি নামবে। এটা হচ্ছে স্রোতের বিপরীতে, এটাতে পাহাড়ে উঠার বিপরীতে, আপনি পাহাড়ে উঠতেছেন, এটা ভেজাল। আপ ট্রেন্ডের স্টকে সমস্যা হচ্ছে কি আপনার বাড়বে বেশি কমবে কম। আপ ট্রেন্ডের স্টকগুলো বাড়ে বেশি কমে কম, ভালো করে বুঝেন। ডাউন ট্রেন্ডের স্টকগুলো নামে বেশি। এই যে আপ ট্রেন্ড যদি হয় তাহলে কি হবে, এখান থেকে এসে যাবে এই, নেমে আসবে এই, আবার উঠবে এই, দেখেন বাড়তেছে বেশি কমতেছে কম। এটা হচ্ছে পিওর আপ ট্রেন্ড, এটা আপনি বললেন আপ ট্রেন্ড। আর এখন যদি আপনাকে ডাউন ট্রেন্ড দেখাই, ডাউন ট্রেন্ডের স্টকটা হবে কি এর ঠিক উল্টা, নামবে বেশি, উঠার সময় হালকা উঠবে, আবার বড় একটা নামবে, আবার উঠবে, বড় নামবে। এই যে হচ্ছে ডাউন ট্রেন্ড স্টক। এখন আমার কথা হচ্ছে এই দেখেন এই যে লাল, এটা ডাউন। আমি এই ডাউনের স্টকে কেন ঢুকবো? ডাউনের স্টকে হয়তো আমি যদি এখানে ঢুকি তাহলে ধরা, এখানে ঢুকলে ধরা, একেবারে বটম বুঝে যদি ঢুকতে পারি তাহলে অল্প কিছু লাভ করবো। আবার আমার টেনশনে থাকতে হবে, দ্রুত সেল দিয়ে বের হয়ে যেতে হবে, নাহলে সম্ভব না। আবার যদি একটু ভুল এখানে কিনি, আমি তো ধরা। একইভাবে একেবারে বটমে ধরতে পারলে লাভ। তো এখন এটা বটম কখন সর্বশেষ কততে এসে থামে এটা তো আমি জানি না। উঠতে উঠতে যেরকম একটা স্টকের মানে উঠার শেষ নাই, নামতে নামতেও তো নামার শেষ নাই। তো এই জিনিসগুলোর যে কারণে আমি সবসময় বলি যে আমি বটমের স্টক মানে বটমের যে ডাউন ট্রেন্ডের স্টকে ঢুকতে চাই না। তো ব্যাড বেসটা আপনি খেয়াল করে দেখেন, আপনার আমি এইটা কয়েক মাসের জায়গা দেখাই, এখানে কত 12 আগস্ট 2024 থেকে দেন, 12 আগস্ট 2024 থেকে স্টকটা দেখলে আপনি দেখবেন এই যে উপর এটা হচ্ছে 440 নেমে আসলো, নামার পর সে কিন্তু আবার উঠে এই জায়গায় যায় নাই, আবার নেমে নেমে এইখানে আসছে, আবার যে এই উঠছে সে 338 এ গেছে, সে কি 440 এ গেছে, যায় নাই, এখান থেকে আবার নেমে নেমে সে আসছে 240 এ, এবার যে উঠছে উঠে কি আগের যে প্রিভিয়াস হাই সে 320 330 এটা কি টাচ করতে পারছে, পারে নাই, আবার একটু উঠে নেমে গেছে, অর্থাৎ পিওর ডাউন ট্রেন্ড। আরো দূর থেকে আপনি দেখেন, আপনার পুরো উইকলি চার্ট আমি দেখাই, উইকলি চার্টে এটারে ক্লোজ করে আমি পুরা কয়েক বছরের চার্ট আপনাকে দেখাই যে এই ব্যাট বিজটা কত বড় ডাউন ট্রেন্ডে আছে, তবু আপনারা কেন এই স্টকে পাগল হয়ে কেনার জন্য যান। দেখেন এটার আপ ট্রেন্ড শুরু হয়েছে এইদিকে 2000 এপ্রিলের, এটা কত 2009 তখন 9 উঠছিল, উঠে 10 নামছে, আবার 10 উঠে এই জায়গায় উঠে তার হাইয়েস্ট এখানে 17তে এসে 17 2000 ছিল, এরপর হাইয়েস্ট এখানে কথা বলবো এটা 2019 সে 5000 টাচ করছে, ভালো করে দেখেন 5500 তার হাইয়েস্ট 2019 টাচ করছে। এই যে 2019 পর সে যে নামা শুরু করলো, এরপর নেমে নেমে সে আসলো এখানে কত 924 এক টানে 924 আসলো 2020। আচ্ছা এসে একটু উঠলো, উঠে সে গেল আগের এই জায়গায় যেতে পারেনি, উঠে গেল এবার কত গেল 1700 টাকায় গেল, এরপর আবার টানের টান, এটা কয়েক সপ্তাহ, তো এখানে বড় দেখাইছি একদিনে নামে নাই, তো আবার টানের টান কয়েক সপ্তাহের মধ্যে নেমে চলে আসলো 533-এ, 33 থেকে অল্প কিছু বাড়লো, বেড়ে আবার এখানে ফ্লোর তো এখানে ছিল, ফ্লোর থেকে দেখেন এখন তো নামতে নামতে কই, অর্থাৎ পুরো স্টকের আপনি লাইফস্টাইলটা দেখলে দেখবেন এই 2019 পর থেকে, এই যে 2019 পর, এই 2019 পর থেকে স্টকটা আর বাড়েনি, আগের যে হাই এটা ক্রসই করেনি, প্রতিবার সে নিচে নামতে এসে। তো এরকম জায়গায় আপনি এই স্টকে কেন ঢুকবেন? ফান্ডামেন্টালি ভালো হইলে কি হবে, স্টকটা তো নামতেই আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল যে এটা যে আসলে ফান্ডামেন্টাল ভালো ছিল কিন্তু এটাকে বাড়ায়া অতিরঞ্জিত করে ফেলছে, অতিরিক্ত জায়গায় নিয়ে চলে গেছে, যেটা আসলে এত ওভার ভ্যালুড এত বেশি দরকার ছিল না, যে কারণে এটা গ্যাম্বলিং জোন শেষ, এটা নামতে নামার শেষ নেই, এবং এইটা কিনে অনেকে দেউলিয়া হয়ে গেছে মার্কেটে, আমি জানি ব্যাডবিসি ওয়ালটন এগুলোর জন্য মানুষ পাগল, কিনে অনেকে দেউলিয়া হয়ে গেছে। আর একই কারণে আমি আপনাদেরকে এই স্টকগুলাই কিন্তু কিনাতে চাই না, অ্যাভয়েড করে। কেন আমাকে অনেকে জিজ্ঞেস করলে বলি, তার মাঝে এখন তো ব্যাডবিসির ইপিএস খারাপ, আপনি ব্যাডবিসি যদি যান আপনি কেন ব্যাডবিসটা কিনেন, আপনার যখন দেখতেছেন ইপিএস খারাপ, এই যে এবার নিচে নামলো, অনেকে বলে ভাই ধরা খাই, ধরা আপনি কেন খাবেন, আসলে আপনার ইপিএসটা তো খারাপ, আপনি এখানে দেখেন না কেন, এই যে দেখেন তার ফার্স্ট কোয়ার্টারে আসছে 5 টাকা 80 পয়সা ইপিএস, এরপর 1 টাকা 80, আগের চেয়ে 1 টাকা কমছে, এখানে আগের চেয়ে 7 টাকা দেখেন মাইনাস নিচে,
এরপর থার্ড কোয়ার্টারে যখন 1 টাকা 70 পয়সা মাইনাস আসলো, আপনার তো উচিতই ছিল না এটা তার টাকা বের হয়ে যাওয়া। ফাইনালি আপনি যখন ধরে রাখলেন দেখেন -21 টাকা আসলো, এই জায়গায় তো আপনার যখন দেখছেন দাম বাড়ছে বের হয়ে যাওয়া। 16 ফেব্রুয়ারি আমরা নিজে এক্সিট নিছি, আমরা তো 16 ফেব্রুয়ারি তো আর ওপেনলি বলা, এর আগে আমাদের টার্গেট কিন্তু বেড়েছে 290 ছিল, 290-তে কিনে কিন্তু আমরা এক্সিট অলরেডি নিয়ে নিয়েছি। আপনি দেখেন এই বেডবিসি কিন্তু আমরা 250 টাকায় কিনতে বলছিলাম, স্টপ লস 240 এবং প্রথম টার্গেট 290 ছিল, এরপর 320 370 এবং আমাদের টার্গেট ছিল এটা প্রথম টার্গেট, এটা ক্রস করলে এরপর ক্রস করলো এটা। তো প্রথম টার্গেট কিন্তু বেডবিসির সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল 250 টাকায় কেনার পর। আপনি যদি দেখেন এখানে কিন্তু সে 290 পর্যন্ত গেছে এবং বাজে ইপিএসও গেছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা কাউন্টার মুভ বা পুল ব্যাকের সময় স্টকটা কিনা। বাট আপনি খেয়াল করেন এই দেখেন এইগুলা জায়গায় আমরা 250-এর দিকে কিনছিলাম এবং কেনার পর এগুলা জায়গায় কেনার পর সে কিন্তু 290 কিন্তু টাচ, এখানে সে হাইয়েস্ট কত গেছে 292, মানে 290 দিয়ে গেছে। তো এখানে স্টক সেল দিয়ে লাভ, কিন্তু আপনি এখানে এই উপরের জায়গা চিন্তা করবেন না। এখানে লাভ তোলার পর এরপর কেন আমরা লাভ নিছি, কারণ অলরেডি মার্কেট ডাউন সিগন্যাল দিছে, স্টকটার এখানে টার্গেট ফিল আপ করছে, তার মাঝেও যে তার ইপিএস খারাপ, যত দ্রুত বাড়া বের হয়ে যাও। তো এরপরও যদি ধরে রাখেন এবং চিন্তা করেন কবে করবে, এখন অনেকে আছে ভাই কবে এটা বাড়বে বলেন, কোন জায়গায় থামবে, এটা নামার শেষ কিনা নিজেও জানি না, কারণ নামার তো শেষ নাই। আপনি যতই বলেন কোন অ্যানালিস্টই বলতে পারবে এটা নামার শেষ, এমনি আন্দু প্রেডিকশন লাগাইতে পারে, কিন্তু আসলে ফাইনাল নেই। এখানে অনেকে বলছে নামা শেষ, এরপর কি আরো নিচে নামলো, এই জায়গায় অনেকে বললো নামা শেষ, এরপর এখানে আবার নিচে নামলো 240, আমার নিজেরই মনে হয়েছে নামা মনে হয়েছে এখন আরো নিচে। তো এইগুলো স্টকের নামা শেষ নেই এবং ইপিএস খারাপ হলে আরো নামবে, ইপিএস ভালো হইলে স্টকগুলো বাড়ে, ইপিএস খারাপ হলে স্টকগুলো তো নামে, এগুলো তো ফান্ডামেন্টাল স্টক। তো যে স্টকের ইপিএসই খারাপ নিয়মিত হইতেছে, এখন ভবিষ্যতে কি ভাড়া কিনে এটা দেখার বিষয়। এখানে যদি আপনি দেখেন ইপিএস আস্তে আস্তে গ্রাজুয়ালি ভালো হয়েছে, তাহলে নতুন করে কিনেন, নইলে তো নতুন করে এটা কেনার দরকার নাই, এগুলো স্টকটা এভয়েড দেখেন। এর জন্য বারবার বলি শুধু চোখ বন্ধ করে ওপেনলি বড় ফান্ডামেন্টালে ঢুকেন না। আমাকে অনেকে বলে ভাই আগামী 5 বছরের জন্য কোন শেয়ার ভালো, এটা বলেন। ভাই 5 বছর আগে এটাই তো 5,000 ছিল। এই আমাদের বাংলাদেশের মার্কেটে 5 বছরের আশা করে আপনি কেন লাভ, আপনি 1 বছরের আশা করে লাভ নেই। 1 বছরের মধ্যে দেখবেন, আপনি 1 বছর মার্কেটে তাকিয়েন না, এসে দেখবেন অনেক কোম্পানি নাই হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। আপনার 24-এর আগে অনেক কোম্পানি ফাটাফাটি কোম্পানি ছিল, 24-এর পর কি দেউলিয়া। আপনি নিজেও চিন্তা করেন, 5টা ব্যাংক, কেউ জীবনে চিন্তা করছে ব্যাংক নাই হবে? পুরা মানে দুনিয়ার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো চিন্তা করছে যে ব্যাংকের টাকা রাখবে সেটা সে ফেরত পাবে না, বা ব্যাংকের শেয়ার কিনবে শেয়ার ওইটা নাই হয়ে যাবে? এইগুলা কি চিন্তা করছে আপনার? এছাড়া এরও আগে কি হয়েছে, এর আগে ইউনাইটেড এয়ার আরো 2-1টা কোম্পানি ছিল, পুরো নাই হয়ে গেছে। এগুলো তো কেউ চিন্তা করে নাই। এই বাংলাদেশের মার্কেটে এভরিথিং ইজ পসিবল, যেখানে টাকা আপনার বাস খাওয়ার চান্স সবচেয়ে বেশি, টাকা আপনার সুরক্ষিত, যত বলেন যে ভাই ব্যাংকে টাকা রাখছি সেফ, সেই টাকা নাই হয়ে যায়, আপনি ব্যাংক আপনার টাকা দিতে পারে না। তো এরকম একটা দেশে আপনি কেন 1 বছর 5 বছর 10 বছরের আশায় বসে থাকবেন? এরকম একটা দেশে আপনি নিয়মিত স্টক ট্র্যাকে রাখতে হবে। হ্যাঁ কিনেন, আপনি একটা স্টক কিনছেন 5 বছরের আশায়, কিন্তু সেটা নিয়মিত ট্র্যাকিং এ রাখেন এবং টেকনিক্যালি সে একটা স্টকটা কি ভালো নাকি, স্মার্ট মানি আছে নাকি, এটা বুঝে আপনি কিনেন। একেবারে অন্ধভাবে কিনলে সেটা ধরা যখন খাবেন দেখবেন একটা দেউলিয়া বানিয়ে দিচ্ছে। এর উদাহরণ আপনাকে দেখাই দিচ্ছি, আমি ওপেন উদাহরণ, যে বেডবিসির জন্য মানুষ পাগল বেউস হয়ে যায় নাম শুনলে, ভাই এত ফান্ডামেন্টাল স্টক, ভালো স্টকগুলো খারাপ হবেই না, সেই স্টকটা কই দিয়ে কই নামলো। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, আজকে এটা জাস্ট উদাহরণ দিলাম, এখানে দেখলেন আমি আবারও বলে দিই এটা নামার কিন্তু শেষ নাই, আরেকটু নামতে পারে এবং যদি উঠেও সেটা বেশি উঠবে না, আপাতত অন্তত ইপিএস লাগবে। তো এটা হচ্ছে স্টকের বর্তমান অবস্থা। আর আমি চিন্তা করছি এইভাবে কিন্তু ধারাবাহিক কিছু সিরিজ বানাবো, যেখানে আপনাদেরকে বিভিন্ন স্টক যেগুলো আপনারা মনে করেন অনেক ভালো কিন্তু আসলে ভিতরে ওইগুলা খালি হয়ে গেছে, ওগুলো একটু দেখানোর চেষ্টা করবো। এগেইন আমি কিন্তু বলতেছি না এই স্টকটা এখানে শেষ, আর জীবনে বাড়বে না, স্টকটা অফকোর্স বাড়বে, কিন্তু ওই বাড়ার আগে আপনার ইপিএসটা আগে দেখতে হবে, ইপিএস ঠিক আছে কিনা, অথবা স্মার্ট মানিকে এন্ট্রি নিতেছে কিনা। এখনো স্মার্ট মানি এগুলো স্টকে এন্ট্রি নেওয়ার কোনো সিগন্যাল আমাদের কাছে পাইনি। তো সিগন্যাল না পাইলে আমি স্টক কেন কিনবো? যে কারণে যেটা এক তো ফার্স্ট অফ অল আপনার মাথায় রাখতে হবে, ডাউন ট্রেন্ডের স্টক ফুল অ্যাভয়েড, ডাউন ট্রেন্ডের স্টক অ্যাভয়েড করে আপ ট্রেন্ডের স্টক ধরেন। আপনি দেখেন সাইহাম কোনো এগুলোকে গেইন দেই নেই, কেন দিছে? আপ ট্রেন্ডের স্টক, ওগুলো বাড়া স্টকে ছিল, আপনি এন্ট্রি করেছেন লাভ করছেন, এখন আবার ওইগুলো বাড়া শেষ, এখন আর কি ঢুকে লাভ আছে না। আপ ট্রেন্ডের স্টক দেখেন, কোনো সময় আপ ট্রেন্ডের স্টক আপনি যতদিন থাকবে আপনি ভুল জায়গায় কিনলেও লাভ করবেন। এই জিনিসটা বুঝে যখন আপনি কিনতে পারবেন তখন আপনি মার্কেটে লাভ করবেন, আর এটা না করলে মার্কেট আপনাকে আজীবন লস করা যাবে। যে মার্কেট যেখানে যাও, যে দেশেই যান, মার্কেটে গালি দিবেন, কিন্তু আপনার পোর্টফোলিও খালি হবে, কাউকে বলার কিছু থাকবে না। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।